ইতিমধ্যেই বামেদেরও প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে 16টা সিটে। এইবার আমরা দেখছি একাধিক নতুন মুখ, কতটা আশাবাদী আপনি? আমরা শুধু নতুন মুখ না, অত্যন্ত যোগ্য শিক্ষিত ছেলেমেয়েরা তারা রাজনীতিতে আসবে, এটাই স্বাভাবিক। রাজনীতিটা ধান্দাবাজদের জায়গায় নয়, এটা প্রমাণ করার সময় এসে গিয়েছে। সেজন্যই যখন যারা ইলেকট্রাল বন্ডের টাকায় নিজেদের স্ফীত করেন, তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, রাজনৈতিক বাইরে বিভিন্ন পেশায় যুক্ত, যাদের সামাজিক কাজকর্ম সম্পর্কে বোধ নেই, তাদের প্রার্থী করেন, তখন আমরা সরাসরিভাবে আন্দোলনের সঙ্গে, জীবন জীবিকার লড়াইয়ের সঙ্গে যারা যুক্ত সেই তরুণ প্রজন্মকে প্রার্থী করেছি। এটা নির্ভর করছে ভোটারদের বিবেচনার উপর, তাদের বোধের উপর, যে তারা এই প্রজাতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যবহার করবেন তাদের দৈনন্দিন জীবনযাপনে শান্তি, শৃঙ্খলা, কৃষ্টির মান, জীবন জীবিকা রক্ষার মান, এই সমস্ত রক্ষার জন্য ভোট করবেন না যারা বড় বড় বৃহৎ পুঁজিপতিদের টাকা স্ফীত হন, তাদের পরিচয় গোপন করার জন্য আপ্রাণ চেষ্টা করেন, সেই সমস্ত দুর্নীতিবাজদের ভোট দেবেন। আজকে মানুষের কাছে এটাই হবে বিবেচ্য বিষয়। সেদিক থেকে বাম প্রার্থীরা প্রত্যেকে অত্যন্ত যোগ্য এবং তারা স্বাভাবিক কারণে আমরা আশা করব তারা জিতবেন। কিন্তু যেভাবে বারবার শাসক দল রাজ্যের এবং বিরোধী দলের কথা যদি বলি বিজেপি, তারা যেভাবে বামেরা শূন্য, বিধানসভায় শূন্য, বামেরা মহাশূন্যে চলে যাবে, যেভাবে কটাক্ষ আপনাদের কাছে আসে, এরপরেও আপনারা আশা ধরে রাখতে পারছেন যে আপনারা লোকসভায় জিতবেন? দেখুন, আমরা তো কে কি মন্তব্য করলো তার উপরে নির্ভর করি না, আমরা নির্ভর করি প্রতিদিন মানুষের জীবন যুদ্ধে, সেই যুদ্ধের সঙ্গে নিজেদের যুক্ত রেখে। মানুষ ভুল করেন, মানুষ ঠিক করেন। আজকে মানুষ দেখছেন এই রাজ্যের যারা ক্ষমতায় আছেন এবং যারা সাজানো বিরোধী, এই দুটো দলকেই কিন্তু সাহায্য করছেন গোপন অর্থ দিয়ে পুঁজিপতিরা, যারা বিভিন্ন বেআইনি পদ্ধতিতে তাদের সম্পদ বৃদ্ধি করেন, তারাই কিন্তু আজকে তৃণমূল এবং বিজেপিকে টাকা দিয়েছেন। তাহলে যারা টাকা দিয়ে এই দল দুটোকে লালন পালন করেন, তাদের তো এই জন্যই টাকা দেন যে এই দল ক্ষমতায় থাকলে তাদের সুবিধে, অর্থাৎ আমরা বেআইনি কাজ করে অর্থ উপার্জন করবো, সেই অর্থ উপার্জনের রাস্তায় যদি ক্ষমতায় মমতা কিংবা মোদি থাকে তাহলে আমাদের সুবিধে, তাই তাদের টাকা দিয়েছেন। আজকে এইটাই তো নিরিখ হওয়া উচিত। এবং সেক্ষেত্রে বামপন্থীরা তারা জনগণের কাছে গিয়ে কৌটো নেড়ে তাদের রাজনৈতিক কর্মসূচি রূপায়ণের জন্য লড়াই করছে। হ্যাঁ, সেই জন্যই বলছি, আমরা মানুষ তো দেখবেন, মানুষের হয়তো বুঝতে সময় লাগে, খানিকটা সময় চোখ ধাঁধিয়ে যায়, প্রচারের অঙ্গনে মানুষ হারিয়ে ফেলেন নিজের বোধ বুদ্ধি। কিন্তু আজকে যখন এই ধরনের একেবারে কঠিন সত্য সামনে চলে আসছে, আজকে চোখ বুজে বলে দেওয়া যায় যে বেআইনি পথে টাকা কারা কোন দলকে দিয়েছেন, কেন দিয়েছেন। দিয়েছেন তো এই জন্যেই যে তাদের বেআইনি পথে উপার্জন বাড়বে। তাহলে সাধারণ গরিব মানুষের স্বার্থে তো এই সরকার কাজ করতে পারে না, যতই মুখে বড় কথা বলুক না কেন। সেই দৃষ্টিকোণ থেকে মানুষকে বিচার করতে হবে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে আমরা শূন্য নই, আমরাই মানুষের মধ্যে আছি। বরং যারা নিজেদের কাটমানি উপার্জনের পন্থা হিসেবে নির্বাচিত হয়েছেন, তারাই জনগণের কাছে ঘৃণ্য, এটা জেনে রাখবেন। বামেরা সরকারচ্যুত হওয়ার পর যদি বলি, একটা লোকসভা নির্বাচনের সময় সবসময় যাদবপুর সিটের দিকে একটা মানুষের নজর থাকেই, কারণ যাদবপুর সবসময় জানি আমরা যে বামেদের একটা শক্ত ঘাঁটি ছিল। সেই যাদবপুর লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে আবার হয়তো আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখতে পাবো, এমন একটা আশা কিন্তু মানুষের মনে ছিল। তো এবার দেখা যাচ্ছে যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্য বামেদের হয়ে লড়াই করছেন, একেবারে নতুন মুখ, যুব নেতা, অত্যন্ত উজ্জ্বল প্রার্থী। সৃজন অত্যন্ত যোগ্য প্রার্থী, সে যাদবপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, এটাই তো স্বাভাবিক। আমি তো রাজ্যসভা সাংসদ আছি, এতে খানিকটা তো নীতি নৈতিকতারও প্রশ্ন আছে। যে আমি রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলাম কংগ্রেস এবং বামপন্থীদের যৌথ মনোনয়নে, আমার মেয়াদ এখনো শেষ হয়নি, আমি আবার সেটা ছেড়ে দিয়ে আবার প্রতিদ্বন্দ্বিতা করব? এই ধরনের অনৈতিক কাজ করতে করতেই তো রাজনীতি সম্পর্কে মানুষের অশ্রদ্ধা তৈরি করেছে এই দক্ষিণপন্থী দলগুলি, তৃণমূল কিংবা বিজেপির মতো। সেজন্য আমরা আগে থেকেই ঠিক করে নিয়েছি যে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। তার কারণ আমি একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সাংসদ আছি,
সবসময় খালি একজনকেই আমরা ওনাকেই চাই বলে প্রচারের আবহে ভেসে গিয়ে নতুন প্রজন্মের সামনে বাধা হয়ে দাঁড়ানো, এটা একটা অরাজনৈতিক চিন্তা, এটা একটা কি বলবো সুস্থ সামাজিক চিন্তার বিরোধী। সেদিক থেকে আমাদের কাছে কখনো মনে হয়নি, আমাদের পার্টির কাছে মনে হয়নি, আমার কাছে মনে হয়নি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলে পরে আমার গোসা হবে, রাত্রে বালিশ ভিজে যাবে, এই দিকে আমরা নই। আমরা তরুণ প্রজন্মকেই এগিয়ে দিতে চাই। সৃজনের মতো ছেলে যদি আজকে নির্বাচিত হয়, ওই রকম একজন উচ্চশিক্ষিত বুদ্ধিমান ছেলে, তীক্ষ্ণ মেধার ছেলে, সেটা তো ভারতবর্ষের রাজনীতির পক্ষে ভালো হবে। সৃজন ভট্টাচার্য যাদবপুর লোকসভা থেকে প্রার্থী হয়েছেন বামেদের। সৃজন ভট্টাচার্যের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? সৃজনের উদ্দেশ্যে আমার বার্তা যে তুমি যেমন ছাত্র আন্দোলন করেছো, যুব আন্দোলন করেছো, নিজের কেরিয়ারের কথা ভাবনি, নিজের কেরিয়ারকে প্রাধান্য না দিয়ে সমাজে মানুষের মঙ্গলের জন্য এই যে নিজেকে নিবেদিত করা, এটা হচ্ছে অত্যন্ত ইতিবাচক দিক, এবং সৃজন নিশ্চয়ই সে পথেই আগামী দিনে এগিয়ে যাবে, এই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমাদের এই যে প্রার্থী তালিকায় আমরা দেখছি যেমন একাধিক নতুন মুখ অবশ্যই আছে, বেশ তরুণ প্রার্থীদের আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা বারবার বামেদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠতে দেখেছি যে বামেরা বৃদ্ধতন্ত্রকে তারা প্রমোট করে। কোথাও কি এই বৃদ্ধতন্ত্র সেটাই কি সেই রুলসটাই কি ভাঙছে বামেরা? দেখুন, এই কথাগুলো যারা বলেন অধিকাংশ সময় দেখবেন তারা কিছু কথা ভাসিয়ে দেন। বৃদ্ধতন্ত্র মানে এটা কি? যাদের জীবনের অভিজ্ঞতা আছে, যাদের পরিপক্কতা আছে, তাদের আমরা ফেলে দেবো ছুঁড়ে? রাজনীতি, সমাজনীতি, তাদের আমরা ছুঁড়ে ফেলে দিই না, তাদের আমরা রাখি, আমাদের তার পরামর্শ দেওয়ার জন্য রাখি। কিন্তু সবসময় আপনি বিগত কয়েকটা নির্বাচন থেকে দেখবেন যে বামেদের সমস্তই তরুণ প্রার্থী, নতুন প্রার্থী। তাহলে বৃদ্ধতন্ত্র আসছে কোত্থেকে? বৃদ্ধতন্ত্র, পরিবারতন্ত্র, এইসব কথা বলে দক্ষিণপন্থীরা কিন্তু মানুষকে খানিকটা বোকা বানাবার চেষ্টা করে। ওরা মনে করেন মানুষ খুব বোকা, তার কারণ ওদের হাতে তো প্রচার যন্ত্র আছে, এই হাউ এর মতো ছোট্ট পোর্টাল কজন আছে। ওদিকে সমস্ত ভারতবর্ষের বুকে 90% যে মেইন স্ট্রিম মিডিয়া তাদের কিনে নিয়েছেন যারা, তারাই তো ইলেকট্রাল বন্ডের টাকায় বিজেপি এবং তৃণমূলকে দান করেছেন। এই যে নেক্সাস, বেআইনি টাকার নেক্সাস, মিডিয়াকে কন্ট্রোল করার নেক্সাস, এর মধ্য দিয়ে পুঁজিপতিদের স্বার্থ পরিপুষ্ট করে ওদের কাজ। আমাদের বামেদের কাজ সম্পূর্ণ বিরোধী। তাই আমরা এই হাউকে ইন্টারভিউ দিই আর কোর্টও নিয়ে রাস্তায় মানুষের কাছে যাই। এই অভিজিৎ গাঙ্গুলি, অনেকেই কিন্তু একটা কটাক্ষ আসতো যে আপনার শিষ্য অভিজিৎ গাঙ্গুলি, তিনি বিচারপতির আসন থেকে পদত্যাগ করে বিজেপি জয়েন করেছে, এবং একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে তমলুক থেকে তিনি প্রার্থী হবেন। তমলুকে কিন্তু বামেদের প্রার্থী হয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, তিনিও পেশায় আইনজীবী। কিভাবে দেখছেন? দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন আইনজীবী পেশায় ছিলেন তখন তিনি নিঃসন্দেহে আমার সঙ্গে কাজ করেছেন। এরকম বহু আইনজীবী আজকে কলকাতা হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টের বিচারপতি বহু আছেন যারা আমার সঙ্গে আইনজীবী হিসেবে কাজ করেছেন, আমার সহযোগী হিসেবে। তাতে কেউ শিষ্য হয়ে যায় না, তারা হয়তো আইন পেশায় একজনকে সিনিয়র হিসেবে মান্যতা দিয়েছেন। তৃণমূলের মুখপাত্র চীনের মতোই কথা বলবে, ওদের তো বুদ্ধি নেই। কিন্তু তা বলে কি এই যে আমরা একজন মানুষের ব্যক্তি সিদ্ধান্ত, ব্যক্তিগত রাজনৈতিক জীবন সবকেই নিয়ন্ত্রণ করব, যেটা তৃণমূলীরা করতে চায়? তার তো একটা স্বাধীন সত্তা আছে। যতদিন সে বিচারালয়ে ছিল, যতদিন সে পেশায় ছিল, ততদিন পেশাগত সম্পর্কের ভিত্তিতে যে আমাদের পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছে, সেটাকে কখনোই আমরা ওই কর্তৃত্ববাদ নিয়ে যে তুমি পেশায় আমার জুনিয়র ছিল অতএব তুমি রাজনীতিতেও আমার জুনিয়র হবে, তুমি সমাজনীতিতেও আমার জুনিয়র হবে, এই ধরনের কর্তৃত্ববাদী চিন্তা ও তৃণমূল বিজেপির মতো দলেরাই করতে পারে, আমরা করি না। এখন অভিজিৎ তিনি রাজনৈতিক অঙ্গনে আছেন, একটি যে দলে গেছেন সেই দলের বিরুদ্ধে আমাদের লড়াই, নীতি আদর্শের লড়াই, ব্যক্তির লড়াই না। সায়ন আমাদের বামপন্থীদের প্রার্থী, সায়নের পক্ষে প্রচারে যদি আমাকে পার্টি বলে নিশ্চয়ই যাব। সেই প্রচার মানে এই নয় যে অভিজিতের বিরুদ্ধে ব্যক্তিগত খেউর করা, সে প্রচার মানে হচ্ছে যে অভিজিৎ যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যে সম্মান অর্জন করেছিলেন, সেই সম্মানটা কি তিনি ধরে রাখতে পারবেন? তার কারণ বিজেপি আরেকটা দুর্নীতিগ্রস্ত দল। এটাই আমার বক্তব্য আছে এবং থাকবে। কোথাও কি বিজেপিতে যোগ দেওয়াটা কি অভিজিৎ গাঙ্গুলির একটা ভুল সিদ্ধান্ত, সেটা পরে বুঝতে পারবেন এমন কোনো ইঙ্গিত দিচ্ছে? যে কোনো সুস্থ চিন্তার মানুষই বুঝবেন যে বিজেপি তৃণমূলের মতো দলে গিয়ে তাদের যে আদর্শ চিন্তা তাকে বাস্তবায়িত করা যায় না। এটা আগে বা পরে সব মানুষই বুঝবেন।
অভিজিৎ গাঙ্গুলি দুর্নীতির বিরুদ্ধে যেসব রায়গুলো দিয়েছেন, এখন কিন্তু রাজনীতিবিদ অনেকেই বলছেন যে সেগুলো তাহলে সবই যে রাজনীতির কারণে এখন সেটা প্রমাণ হয়ে যাচ্ছে, এবং এমনকি রায়গুলো বদলে দেওয়ার এমন একটা কথাও উঠছে রাজনীতির মহলে। এসব কথা যারা বলেন, খুব বিনয়ের সঙ্গে বলতে হয়, তাদের বোধ বুদ্ধি নিয়ে অনেক প্রশ্ন আছে। তিনি বিচারপতি হিসেবে যে রায় দিয়েছেন, সেই রায়ের বিরুদ্ধে বলার থাকলে তারও একটা বৈচারিক প্রক্রিয়া আছে। অর্থাৎ বিচারপতি হিসেবে রায় দিয়েছেন মানেই তিনি এখন যেহেতু বিজেপিতে যোগদান করেছেন, বিজেপির কথা মতো রায় দিয়েছেন, এই সমস্ত কথা যারা বলেন তাদের খারাপ লাগে বলতে, তাই বলতেই হয় যে তাদের বোধ বুদ্ধি বিচার ক্ষমতা শূন্য। শ্রীরামপুরের তৃণমূলের প্রার্থী এবং 3 বারের সাংসদও ছিলেন কল্যাণ ব্যানার্জি, তিনি পেশায় আইনজীবী। তিনি তো সরাসরি একেবারে অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করেছেন, বারবার কটাক্ষ ছড়েছেন এবং তার রায় নিয়ে বলেছেন যে রায়গুলো তাহলে বদলে দেওয়া। আমি আবারও বলছি, এসব কথা যারা বলেন তাদের বোধ বুদ্ধি নিয়েই মানুষের মনে প্রশ্ন আসা উচিত। আমার তো মনে প্রশ্ন জাগে তাদের আদৌ বোধ বুদ্ধি আছে কিনা। সায়ন ব্যানার্জি তিনি তমলুকে প্রার্থী হয়েছেন, অন্যদিকে দেবাংশু ভট্টাচার্যকেও আমরা এর আগে দেখেছি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নানাভাবে আক্রমণ করতে, এবং সেখানে আপনাকেও জুড়তে, আপনার পায়ের তলায় বসেন এই সবাই, এইভাবেও কিন্তু আক্রমণ ছুঁড়েছেন, এক্স হ্যান্ডেলে সরাসরি লিখেছেন। এখন কি কোথাও গিয়ে লড়াইটা একটা জটিল লড়াই হয়ে গেল? দেবাংশু ভার্সেস সায়ন ভার্সেস অভিজিৎ গাঙ্গুলি, তিনজনই। কোনো জটিল লড়াই না। একদিকে বামপন্থীদের দুর্নীতি বিরুদ্ধে লড়াই, একমুখী সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে, আরেকদিকে দুর্নীতির পক্ষে দুটি দল, তৃণমূল এবং বিজেপি। সুতরাং বামেদের লড়াইটা দুই দুর্নীতিবাজের বিরুদ্ধে, আর ওদের লড়াইটা কিন্তু কে কত বেশি দুর্নীতি করবেন তার প্রতিযোগিতা। অতএব বিষয়টা খুব পরিষ্কার, এ নিয়ে কোনো খুব বেশি মাথা ঘামাতে হবে না। দুর্নীতির বিরুদ্ধে রায় দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনিও বলছেন যে কে কত বেশি দুর্নীতি করবে এর লড়াইয়ে তিনি দুর্ভাগ্যজনকভাবে তিনি যে রাজনীতিতে গিয়েছেন সেই রাজনীতির তাই তো পরিণতি। আজকে দেখতে পাচ্ছেন না, গোটা ভারতবর্ষ জুড়ে ইলেকট্রাল বন্ডের যে টাকা, সেই টাকায় গোপনীয়তা রক্ষা করার জন্য মোদী সরকার আপ্রাণ চেষ্টা করেছেন। এখন ফাঁস হয়ে গিয়েছে, আরো মারাত্মক তথ্য বেরোচ্ছে যে ভয় দেখিয়ে টাকা নিয়েছেন। যাদের যে সমস্ত কোম্পানির তারা কোনো আইনে যাদের ক্ষতি হচ্ছে, পরিভাষায় লস সাফার করছেন, তারা অত টাকা ইলেকট্রাল বন্ডে দিলেন কোত্থেকে? এবং অনেকে ইলেকট্রাল বন্ডে টাকা দেওয়ার পরে বড় বড় কন্ট্রাক্ট পেয়েছেন, বড় বড় অর্ডার পেয়েছেন। এসবই তো মোদিরা করেছে। এতে দুর্নীতি, ওদের গোটা ব্যাপারটাই, মানে ওদের ডিএনএটাই দুর্নীতির। আমি বলি তো, মোদি মমতা এদের ডিএনএ হচ্ছে, রাজনৈতিক ডিএনএ হচ্ছে দুর্নীতি। আজকে এটা প্রকাশিত হলো, তাই ভয় পেয়ে গেছেন। তা নাহলে এসবিআইয়ের মতো একটি সংস্থা, সে কেন সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চে জাজমেন্টের এগেন্স্টে দরখাস্ত করতে যাবে যে আমাকে সময় দেওয়া হোক? এবং সেখানে তারা একজনকে নিয়োগ করেছেন, একজন আইনজীবীকে, তার সাম্মানিক অনেক। সুতরাং ওদের কাজ হচ্ছে দুর্নীতিকে লালন পালন করো, ওদের মধ্যে প্রতিযোগিতা কে কত বেশি দুর্নীতি করতে পারবে। এখন বলি ফার্স্ট মোদি, সেকেন্ড মমতা, যা টাকার খতিয়ান। দুদিন বাদে হয়তো ফার্স্ট হয়ে যাবে মমতা, সেকেন্ড হয়ে যাবে মোদি, এ চলবে। কিন্তু আমাদের লড়াইতে একটা মুখ্য, প্রথম থেকে আমরা বলছি দুর্নীতিমূলক প্রক্রিয়াকে বন্ধ করো। যদি নির্বাচন কমিশন সাহস দেখান, এই সমস্ত টাকা বাজেয়াপ্ত করা উচিত। যদি সততার সামান্য প্রমাণ দিতে চান বিজেপি এবং তৃণমূল, তারা এই সব টাকা ফেরত দিয়ে দিন, তাহলে বুঝতে পারবো। আমি একটু যাদবপুর লোকসভা কেন্দ্র নিয়ে আর একটু আসি। ওখানে ওই সিটের জন্য আইএসএফও তারা দাবি করছিল, কিন্তু সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। এটা কিভাবে দেখছেন? কারণ লোকসভা, ওই যে যাদবপুর লোকসভা কেন্দ্রের আন্ডারেই ভাঙড় বিধানসভা পড়ে। ভাঙড় ইতিমধ্যে আমরা জানি নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর একটা জনপ্রিয়তা রয়েছে। হ্যাঁ, হয়তো ঐক্য হবে। আমরা তো চাইছি গোটা দেশব্যাপী বিজেপি বিরোধী একটা বৃহৎ ঐক্য গড়ে তুলতে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিন্যাসটা এমন, বিজেপি বিরোধিতা মানেই হচ্ছে তৃণমূল বিরোধিতা। তৃণমূল আর বিজেপির মধ্যে মূলগত কোনো পার্থক্য নেই। আমরা বোঝাবার চেষ্টা করছি সবাইকে যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এসো আমরা সকলে এক হই। যারা নিজেদের অন্ততপক্ষে একটা সৎ রাজনৈতিক দল, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল এবং সাংবিধানিক মূল্যবোধকে রক্ষার জন্য রাজনীতি করি,
তারা এক হই। আমাদের সেই ঐক্য প্রচেষ্টা চলছে, আমাদের ঐক্য হয়ে যাবে। এবং যাদবপুর নিয়েও খুব বিতর্ক নেই, বিতর্ক থাকবেও না। কিন্তু এই যে ইন্ডিয়া জোটে তৃণমূল থাকার কারণে কিন্তু নওশাদ সিদ্দিকী সরাসরি বলেছিলেন যে এই কারণে আমি এই জোটে আমি থাকবো না, আমি নেই। তো সেখানে কি একটা এটা নিয়ে কি সমস্যা হচ্ছে যে আইএসএফ কে জোটের মধ্যে নিয়ে আসা এবং সেইভাবে একটা যে কেন্দ্রে কে কে কোন কেন্দ্রের প্রার্থী দেবে নিয়ে কি একটা সমস্যা? কারণ নওশাদ সিদ্দিকীকে ইতিমধ্যেই বলতে শোনা গেছে যে বামেরা কি চাইছে, আমি কি আমার দলটা তুলে দেবো? না না, সে সমস্ত দেখুন, প্রত্যেকে একটা বিভিন্ন দল নিজস্ব অস্তিত্ব আছে, নিজেদের প্রত্যেকেই চাইবে যে আমি কিছু অংশ বেশি পাই। এই টানাপোড়েন হয় বাড়িতে, 2 ভাই 3 ভাই টানাপোড়েন হয় না, ওগুলো ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে হয় তাহলে ঐক্যবদ্ধই লড়তে হবে। আর তা না হলে যারা ঐক্যবদ্ধ হবেন না, বুঝে নিতে হবে তারা প্রকারান্তরে তৃণমূল বিজেপিকে সমর্থন করছেন। এইটাই রাজনৈতিক মূল্যায়ন দাঁড়াবে। সেজন্যই আমার নিজের ধারণা যে ঐক্য হয়ে যাবে এবং তাতে কোনো অসুবিধা হবে না। কেন আজকে তৃণমূল তো আর বিজেপি বিরোধিতায় নেই, মূলগতভাবে নেই। তাদের কাজটা হচ্ছে বিজেপিকে সমর্থন করা, এবং সেটা আরো প্রমাণ হয়ে গেছে। আবারও বলি, ওই ইলেকট্রনিক বন্ডের টাকা প্রমাণ করে দিয়েছে। লোকসভা নির্বাচনের আগেই, অনেক আগে থেকেই নওশাদ সিদ্দিকী তিনি বলছেন তিনি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চান। সেক্ষেত্রে ডায়মন্ড হারবারে তো এখনো বামেরা প্রার্থী ঘোষণা করেনি এবং কংগ্রেসের প্রার্থী ঘোষণা হবে তার কথা চলছে। ডায়মন্ড হারবারটা নিয়ে এখন কি সিচুয়েশন? না, আমরা তো বলছি ডায়মন্ড হারবার নওশাদ সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করুন, আমরা অল আউট সাপোর্ট করব। এবং উনি যদি সিদ্ধান্ত নেন বা ওর দল যদি সিদ্ধান্ত নেয় যে ডায়মন্ড হারবার তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাহলে নিঃসন্দেহে ওটা ডায়মন্ড হারবার নওশাদই লড়বেন, এদিকে সন্দেহ নেই। ডায়মন্ড হারবার নিয়ে সেরকম ভাবে কোনো টানা পড়েন বা কোনো বিতর্ক? একটু আলোচনা চলছে, আরো আরো কোন কোন সিট, কিছু কিছু পছন্দ অপছন্দের ব্যাপার আছে, এগুলো হয়, আমার ধারণা মিটে যাবে এই নিয়ে। সর্বোপরি আমরা দেখছিলাম যে লোকসভা নির্বাচনে একদিকে মমতা ব্যানার্জি তিনি কেন্দ্রের বঞ্চনা, তৃণমূল কেন্দ্রের বঞ্চনাকে তারা লক্ষ্য করে এগিয়ে চলছে যে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়ছি। অন্যদিকে বিজেপি তারা বলছে যে তৃণমূল সরকারের দুর্নীতি। বামেরা তারা কোন বিষয়টাকে লক্ষ্যবস্তু করে লোকসভা নির্বাচনে লড়াই করবে, মানুষকে বোঝাবে? বামেদের কর্মসূচি পরিষ্কার। বামেদের কর্মসূচি হচ্ছে বেকারিত্ব, 100 দিনের কাজের গ্যারেন্টি, সেটাকে 200 দিন করো। 100 দিনের কাজের যে দুর্নীতি তৃণমূল এবং বিজেপি উভয়ের সঙ্গে যুক্ত। কেন্দ্রের বঞ্চনার টাকা দিচ্ছে না, এই সমস্ত বাহানা করে তো লাভ নেই। কেন, ওদের সঙ্গে গোপন বোঝাপড়া তো আছে, এবং দুর্নীতিমূলক প্রক্রিয়ার জন্য তিনি হিসেব দিতে পারছেন না, কেন্দ্রকে সুযোগ করে দিচ্ছেন। কেন্দ্র বলছে এই যেমন টাকা দেবো না। অতএব এটা হচ্ছে ওদের একটা মক ওয়ার। আমরা কলকাতা হাইকোর্টে মামলা করেছি কিষাণ মজদুর সংঘের পক্ষ থেকে, সেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতির মামলা শুনেছেন। তারা ঠিক যে মতামত প্রকাশ করেছেন, অর্ডার হয়নি, অর্ডার হবে। চিফ জাস্টিস অসুস্থ থাকার জন্য বসতে পারছেন না। যে 4 জনের কমিটি করে দেওয়া হবে, তারা ঠিক করবে যে কোথায় কোথায় কাজ হয়েছে এবং তার টাকা দেওয়ার কথা। কেন কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একটা মামলা করছেন না তথ্য দিয়ে যে এই আমায় পাওনা, ক মিনিট লাগবে টাকা আদায় করতে? সেসব না, ওদের নাটক করতে হবে। দেখলেন না, ভাইপোর নেতৃত্বে কিছু নাটক হলো, দিল্লিতে গিয়ে কিছু অসভ্যতা করলেন, ঘুরে এসে রাজভবনে অসভ্যতা করলেন, তারপরে আবার মমতা চলে গেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। প্রধানমন্ত্রী চাটা খাইয়ে বলে দিলেন যান অফিসাররা ঠিক করবেন। চিরকালই ধারণা কেন্দ্রে রাজ্যে বিরোধী হলে অফিসাররাই ঠিক করেন কি আসল ব্যাপার, তারপর রাজনৈতিক স্তর আলোচনা হয়। তাহলে এইসব নাটক করে লোককে ব্যস্ত রাখতে চান, আর কিছুই না। একটা বিষয় বিকাশ বাবু, আপনি বললেন আপনি রাজ্যসভার সাংসদ, নীতিগত বিষয়ের জন্য আপনি লোকসভার প্রার্থী হচ্ছেন না, কিন্তু এখানে কিন্তু আরেকটা প্রশ্ন মানুষের মনে হচ্ছে, তাহলে কি সক্রিয় রাজনীতি থেকে ধীরে ধীরে সরছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? সক্রিয় রাজনীতি মানে কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা? এটা তো জানি না। আমি তো বহুদিন থেকে সক্রিয় রাজনীতি করছি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলাম তো এই সেদিন। শুধু এই সমস্ত কথা, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাটা কোনো বিষয় নয় না। আসলে প্রতিক্রিয়া শিবির এই সমস্ত প্রচার করেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলে রাজনীতির সঙ্গে থাকা যায় না, এই বোধ বুদ্ধি কাদের আছে? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কজন করেন? তৃণমূলে দেখছি সিট না পাওয়ার কারণে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি অভিমানী, অর্জুন সিং আবার দল বদল করে ফেললেন। যেভাবে একটা সিনারিও যেভাবে দেখা যাচ্ছে, সেই কারণে প্রশ্ন কিন্তু একটা মানুষের মনে। আমি আপনাদের কাছে সানুগ্রহ নিবেদন করব, তৃণমূল বিজেপির সঙ্গে আমাদের বামপন্থীদের কোনো তুলনা করবেন না। তৃণমূল বা বিজেপি এদের কোনো নৈতিক আদর্শ নেই।
একদল ধর্মীয় বিভাজন করে দেশকে বিভাজন করতে চাইছে, আর একদল চূড়ান্ত দুর্নীতি করে ধর্ম করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দুদলই একই পথের পথিক। বামপন্থীরা সম্পূর্ণ ভিন্ন, তাদের চরিত্র একেবারে ভিন্ন। সুতরাং বামপন্থীদের সঙ্গে তৃণমূলী কালচারের তুলনা করলে পরে তৃণমূলীদের বেশি সম্মান জানানো হবে। আচ্ছা, যাদবপুর নিয়ে এত কথা হলো, যখন আমি আরেকটা কথা তুলি, ওখানে সায়নী ঘোষ তিনি প্রার্থী হয়েছেন। গতবারও অভিনেত্রী প্রার্থী ছিলেন মিমি চক্রবর্তী, এবার আবার সায়নী ঘোষ। অভিনেত্রী ভার্সেস একজন ছাত্র নেতা, এইভাবে দেখছেন? না, আবারও বলি, লড়াইটা কিন্তু দুই ব্যক্তির নয়, লড়াইটা দুই আদর্শের। পশ্চিমবঙ্গের রাজনীতিকে খেলো করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রক্রিয়া শুরু করেছিলেন, যে টলিউডের লোকজনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো, ভোটে জিতে তাদের ছুড়ে ফেলে দেওয়া। এবার গতবার দুই অভিনেত্রী দেখবেন জিতেছিলেন, এবার দুজনই বাদ। এখন নতুন অভিনেত্রী ধরে, হয়তো বলছি নতুন অভিনেত্রী ধরেছেন। এখন এদের কি বলবো, পর্দার রংচং দেখিয়ে এরা মানুষকে বোকা বানিয়ে ভোট পাওয়ার চেষ্টা করে। এদের তো কোনো রাজনৈতিক বোধ বুদ্ধি নেই। আমি দেখলাম একটি বক্তব্য, যদি ঠিক হয়, হুগলির প্রার্থী বলেছেন, আমি আসার সময় প্রচুর ধোঁয়া দেখলাম, তার মানে প্রচুর কারখানা। এইসব যাদের বোধ বুদ্ধি, এইসব যাদের চিন্তা চেতনা, তারা রাজনীতিকে কি করে সমৃদ্ধ করবেন? তারাও ওই কাটমানির চক্করেই পড়ে যাবেন। ওই একজন অভিনেত্রী বলেছিলেন না, আমাকে দেখতে গেলে পয়সা লাগে, আমাকে এখন দেখবেন পয়সা লাগবে না। এই যাদের মান, তাদের রাজনীতি করা নিয়ে এসে যে রাজনৈতিক দল তারা লালন পালন করেন, তারা রাজনীতিকে খেলো করছেন। আমাদের পরিষ্কার বক্তব্য তার বিরুদ্ধে। তাই আমরা সংগ্রামী ছাত্র, যুব, আইনজীবী যারা আছেন তাদের প্রার্থী করছি। আমরা দেখলাম যে লোকসভা নির্বাচনেও প্রার্থী তালিকায় তৃণমূলের একের পর এক চমক। অভিনেত্রী থেকে শুরু করে কোথাও প্রাক্তন ক্রিকেটার, আবার প্রাক্তন পুলিশ কর্তা, তিনি রিজাইন দিয়েই তারপরের দিনই তৃণমূলে জয়েন করে গেলেন। এই যে প্রার্থী তালিকায় চমক দিয়ে একটা ভোট তোলার কি টোপ? আপনি যাদের নাম করলেন, আমার নিজের আশঙ্কা এরা সকলেই কিন্তু ছদ্মবেশী আরএসএস এর কিছু নমিনি তারা পশ্চিমবঙ্গের তৃণমূলের ভেতরে ঢুকিয়ে দিয়ে ভোটে জিততে চান। আজ না হোক কাল এই কথা সত্য প্রমাণিত হবে। তো তৃণমূলের প্রার্থী নির্বাচনটা, চয়নটাও হয় কিন্তু ওই আরএসএস এর ইঙ্গিতে, এবং আরএসএস এর ইঙ্গিতে বিজেপিও চলে। এই রাজ্যে ওই দুটো দল মাঝে মাঝে নকল যুদ্ধ করেন, কেননা মানুষকে বোকা বানাবার চেষ্টা করেন যে বিরোধী শক্তি হচ্ছে আসলে হয় তৃণমূল নয় আরএসএস। আর যারা মানুষের হয়ে লড়াই করছেন মাঠে ঘাটে ময়দানে, তাদের কথা সামনে না আসে যেন। সেই প্রক্রিয়াতেই চলছে। ওটা প্রচারের জগতের ব্যাপার। মাটিতে কান দিন, মাটিতে কান দিলে লোকে বুঝবে যে বিপদ হলে পরে বামপন্থীদের আছে, আর কেউ নেই।